সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী, ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে পড়ছো এবং জিওগ্রাফি সাবজেক্টটা রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আজকে তোমাদের একটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো যে আমাদের ভৌমজলের কার্য ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা আমরা কিন্তু আজকে দেখবো, ঠিক আছে? অ্যান্ড আজকের ক্লাসটা করার পরে এই টপিক থেকে যে কোনো ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দাও, তোমরা কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবে এবং এত সহজভাবে, এত ক্রিয়েটিভলি তোমার মাইন্ডে আমি ডায়াগ্রাম ইউজ করে বুঝিয়ে দিব যে তুমি যদি কোনোদিনও চাও যে আমি ভুলে যাবো, তুমি তাও ভুলতে পারবে না। এবং যারা চাও যে জিওগ্রাফিতে 100% মার্কস স্কোর করবো, তাদের জন্য এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন কি এখান থেকে প্রচুর পরিমাণে মার্কস তোমাদের আসতে চলেছে, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখবা অ্যান্ড আই প্রমিস ইউ যে এই ভিডিওটা দেখার পরে ইউ উইল থ্যাঙ্ক মি কি স্যার আপনার ক্লাসটা আমি করেছিলাম, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চলো বেশি দেরি রাখবে, আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো আজকে আমাদের যে জিনিসটা আছে সেটা হলো ভৌমজলের কার্য ও সৃষ্ট ভূমিরূপ। এই জিনিসটায় আমি তোমাদেরকে একটু চাই যে তোমরা একটু ভেবে দেখো যে ভৌমজল অর্থাৎ ভৌমজল মানে কি? মাটির নিচের জল। মাটির নিচের জল দ্বারা কিভাবে ভূমিরূপ সৃষ্টি হতে পারে, ঠিক আছে? তোমাকে নিজেকে এই প্রশ্নটা করা উচিত। যদি তুমি এই প্রশ্নটা নিজেকে করো তাহলে অনেক কিউরিয়াস হয়ে যাবা এবং তুমি যদি ভাবতে পারো তাহলে তোমার মধ্যে অনেকটা ব্রেনটা ওপেন হয়ে যাবে চ্যাপ্টারটা পড়ার আগে, ঠিক আছে? চ্যাপ্টারটা বা টপিকটা বলতে পারো। এবার তুমি একটু ভিডিওটা ক্লাসটা পজ করে ভাবো যে কিভাবে ভূমির জলের দ্বারা অর্থাৎ ভূমির নিচের জলের দ্বারা ভৌমজল দ্বারা একটা ভূমিরূপ সৃষ্টি হতে পারে, ঠিক আছে? প্লিজ ক্লাসটা পজ করো। ওকে, আই হোপ তোমরা ভেবেছো কিছু না কিছু সবাই। ওকে, তো দেখো, এটা আমাদের যদি আমাদের ভূপৃষ্ঠে হতো, তো ভূপৃষ্ঠে বিভিন্ন নদীর প্রবাহের কারণে, বায়ুর প্রবাহের কারণে বিভিন্ন রকম ভূমিরূপ হতে পারে, ঠিক আছে? হিমবাহের কারণে হতে পারে, ক্ষয়কার্যের কারণে হতে পারে, সঞ্চয় কার্যের কারণে হতে পারে, বহন কার্যের কারণেও হতে পারে। কিন্তু যখন ভূমির নিচের জলের কথা বলা হচ্ছে তখন এটার দ্বারা ভূমি কিভাবে ক্ষয় হতে পারে, ঠিক আছে? এই প্রশ্নটার প্রসঙ্গে আমরা যদি তোমাকে বলি, দেখো, সাধারণত ভূমি যখন কঠিন জায়গায় রয়েছে, ঠিক আছে, যেগুলো জায়গা কঠিন, সেই জায়গায় তো ভূমির নিচের জল, ভৌমজল কোনো ক্ষয় করতে বা বিভিন্ন রকম কোনো কাজ করতে পারবে না। কিন্তু তোমরা একটা জিনিস জানো, চুন তো দেখেছো, যেগুলো ওই যে মানে চুন সবাই জানে, ঠিক আছে? তো চুন কী হয়, জলের মধ্যে ঘুলে যায়। তো যেই মাটির মধ্যে চুন মিশ্রিত মাটি থাকবে, তার নিচে যদি জল থাকে, যদি এটা চুন মিশ্রিত মাটি হয় আর তার নিচে যদি আমাদের জল থাকে, তাহলে কি হবে? নিশ্চয়ই এই জলের প্রভাবে এসে এই উপরের ভূমিটা ক্ষয় হবে, ঠিক আছে? এবার যদি এমন হয় যে এইটুক পার্টিকুলার জায়গাটা চুন বেশি আছে, এই জায়গায় চুন নেই, আবার এই জায়গাটা চুন রয়েছে, তো কি হবে? এগুলো জায়গা ক্ষয় হয়ে যাবে। কি হবে? ক্ষয় হয়ে যাবে, তাই তো? যদি ক্ষয় হয়ে যায়, ঠিক আছে, এগুলো জায়গা যদি ক্ষয় হয়ে যায়, তাহলে এখানে বিভিন্ন রকম গর্তের সৃষ্টি হবে, তা একটা ভূমিরূপ তৈরি হলো। তাহলে আমাদের কি ভৌমজল দ্বারা এই ভূমিরূপটা সৃষ্টি হলো কি না? তাহলে আমরা বলতে পারি এটা ভৌমজল দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ঠিক আছে? এটা একটা হতে পারে। দেন আরেকটা কন্ডিশন হতে পারে। কি কন্ডিশন? মনে করো এটা একটা পাহাড়, ঠিক আছে? এটা একটা পাহাড়, এর মধ্যে একটা গুফা আছে, ঠিক আছে? এর মধ্যে একটা কি আছে? গুফা আছে। আমি তোমাদেরকে সিম্পল ইমেজের মাধ্যমে বুঝাচ্ছি, ঠিক আছে? দেন ডিটেইলে বোঝাবো। এবার গুফাটার মধ্যে মনে করো উপর থেকে আমাদের জল পড়ছে, ঠিক আছে? উপর থেকে জল পড়ছে বা জল আমাদের কৈশিক প্রক্রিয়া বা লিক হয়ে বা মাটির ভিতর দিয়ে এভাবে জল আসছে। এটা কিন্তু মাটি, ঠিক আছে? এটা আমাদের মাটি রয়েছে। এবার এর মধ্যে থেকে জল আসছে, তো এবার এই গুহার যে আমাদের দেওয়ালগুলো রয়েছে বা আমাদের যে ভূমিটা রয়েছে, এটা যদি চূড়া পাথর মিশ্রিত হয় তাহলে কি হবে? এটা এভাবে ক্ষয়ে লম্বাভাবে পড়বে। তো এইভাবে কিন্তু কিছু কিছু ভূমিরূপ আমাদের তৈরি হতে পারে। তো সেই কারণে আমাদের কি চুনাপাথর মিশ্রিত অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে হলো। এবার তুমি বলবে স্যার ভৌমজল কি করে হলো? এই জলটা তো উপর থেকে পড়লো। দেখো, যখন উপর থেকে ভূপৃষ্ঠে পড়ছে তখন এটা জল উপরের জল হলো, ঠিক আছে? কিন্তু জলটা এখান থেকে যখন মাটিতে প্রবেশ করে গেল, এই জায়গায় মাটিতে প্রবেশ করে গেল, তখন এটা আর বৃষ্টির জল হলো না, তখন এটা ভৌমজলে পরিবর্তিত হয়ে গেল। কেন কি এটা মাটির নিচে প্রবেশ করে গেছে, ঠিক আছে? তো এখন এটা মাটির ভেতরের জল, সেজন্য এটা ভৌমজল। তো এবার এখানকার যে চুন মিশ্রিত যে দেওয়ালগুলো আছে, তো এটাই ভাবে ক্ষয় হবে। যদি এটা ক্ষয় হয় তো এখানে সেগুলো টপকে পড়বে, ঠিক আছে? একবারে তো বৃষ্টির মতো ঝরঝর করে পড়ে যাবে না, টপকে পড়বে। তো এখানে একটা ভূমিরূপ তৈরি হবে। এবার এটা যখন নিচে পড়ে যাবে, তো নিচে আসে তো এগুলো জমা হবে না, এই চুন মিশ্রিত এগুলো জমা হবে। তো নিচে যখন এটা পড়ে যাবে তখন এটাও নিচেও কিছু জমা হবে, ঠিক আছে? তো আমরা বলবো এটাকে বলবো স্ট্যালাকটাইট, এটাকে বলবো স্ট্যালাগমাইট, ঠিক আছে? অর্থাৎ এই ধরনের ভূমি একটা তৈরি হবে, এই ফলে একটা ভূমিরূপ তৈরি হচ্ছে, গুফার ভিতরে নিচে জমা হচ্ছে। তো এটাও কিন্তু একটা ভূমিরূপ তৈরি হচ্ছে। তো এটা একটা ভূমিরূপ। তাহলে ভৌমজলের কার্যের ফলে এই ধরনের ভূমিরূপ কিন্তু তৈরি হতে পারে। এর আগে যেটা দেখলাম, ভূমির মধ্যে আমাদের গর্ত তৈরি হয়ে যাচ্ছে চুনাপাথর মিশ্রিত কারণে, তো সেই কারণেও কিন্তু আমাদের ভূমিরূপ তৈরি হতে পারে। তো এই ধরনের ভূমিরূপগুলো আমাদের ভৌমজলের কার্যের ফলে হতে পারে। আশা করি তোমাদের মাইন্ডটা খুলে গেছে যে ভূমির নিচের জলের কারণে কিভাবে হতে পারে। দেখো,
আমি কিন্তু আগুন জ্বালায় জ্বালায় এডিট করে লাফায় লাফায় তোমাদেরকে বোঝাই না, কিন্তু যখন বোঝাই তোমাদেরকে ভাবতে শেখাই, যে তোমাদের মাথার মধ্যে একটা ইমাজিনেশন ক্রিয়েট হয়। ভেবে দেখো, যখন আমি বোঝাই তখন তোমার মাথার মধ্যে একটা ইমাজিনেশন ক্রিয়েট করে দিই। আমি যখন বলি কথার সাথে সাথে তোমার মাথায় কিন্তু ইমাজিনেশন চলে, ঠিক আছে? তাহলে জিনিসটা বুঝে যাবে। দেখো এখন তোমাদেরকে যদি বলে ভূমির নিচের জলের মাধ্যমে কিভাবে ভূমিরূপ তৈরি হয়, তোমরা ইজিলি চোখ বন্ধ করে বলে দিতে পারবা যে গুফার মাধ্যমে এরকম তৈরি হতে পারে, ভৌমজলের মাধ্যমে ভূমিরূপী ভাবে তৈরি হতে পারে, গর্ত হতে পারে। তো এবার এই ধরনের গর্তগুলো বিভিন্ন রকম ভাগ হতে পারে, সেগুলো আলাদা আলাদা নাম রয়েছে। এই ধরনের ভূমিরূপগুলো বিভিন্ন রকম আকৃতি, বিভিন্ন আকার অনুযায়ী বিভিন্ন ভাগ রয়েছে, বাট ওভারঅল এগুলো কিন্তু আমাদের তৈরি হচ্ছে, ঠিক আছে? চলো এবার আমরা দেখে নেবো, আমাদের ওভারঅল বুঝে গেছি। দেখো এই ধরনের জিনিস তৈরি হয়। এবার এখানে পাহাড় রয়েছে, এখানে পাহাড়ের মধ্যে কিছু কিছু শক্ত ভূমির রূপ রয়েছে, ঠিক আছে? তো সেগুলো আমাদের ক্ষয় হচ্ছে না, কিন্তু যেগুলো জায়গায় চুনা পাথর ছিল সেগুলো আমাদের ক্ষয় হয়ে গেছে। তো তার ফলে এইভাবে এরকম ভূমির উপর তৈরি হতে পারে, ঠিক আছে? দেন আমরা দেখলাম ভূমির মধ্যে এইভাবে গর্ত হতে পারে। দেন কোথাও কোথাও যদি এমন ভূমি থাকে যেখানে আমাদের এইগুলো জায়গা পার্টিকুলার এরকমভাবে চুনা পাথর মিশ্রিত মাটি ছিল, ঠিক আছে? তখন সেই ক্ষেত্রে পার্টিকুলার এইভাবেই শুধুমাত্র আমাদের ক্ষয় হয়েছে, বাকি ভূমিটা সঠিকভাবেই রয়েছে। তো এইভাবে ক্ষয় হলে দেখো ছবিতে এতটুকু, আসলে তো এতটুকু না, ভূমিগুলো অনেক লম্বা লম্বা হবে, ঠিক আছে? ভূমির রূপগুলো। তো সেই ক্ষেত্রে এটার মাধ্যমে একটা ভূমিরূপ তৈরি হচ্ছে। তো এই ধরনের ভূমিরূপগুলোরও আমি কিছু নাম দিব। তো এই ধরনের কিন্তু হয়। দেন এই যে দেখো গুফার মধ্যে এই যে উপরের ভূমিজল রয়েছে, জল চুয়ে চুয়ে নামছে, ঠিক আছে? পাথরের মধ্যে দিয়ে। দেন এভাবে আমাদের চুনা পাথর মিশ্রিত মাটিগুলো যেগুলো রয়েছে এগুলো এভাবে পড়ছে। তো এটার একটা নাম দিব। দেন এভাবে নিচে যখন আসে আসে জমা হচ্ছে, ঠিক আছে? যখন নিচে আমাদের ভূমিটা পড়ছে, এর উপর আবার পড়বে আবার পড়বে, তো এইভাবে আমাদের একটা জমা হয়ে যাবে না ভূমিটা, তো এইভাবে ভূমিরূপ তৈরি হবে। তো এটার একটা নাম থাকবে। তো এই ধরনের কিন্তু ওভারঅল আমাদের কি ভূমিরূপ তৈরি হচ্ছে ভৌমজলের কার্যের ফলে। তুমি যদি এতটুকু বুঝে থাকো তাহলে ওভারঅল চ্যাপ্টারটা বুঝে গেছো। এখন শুধুমাত্র পার্টিকুলার পার্টগুলো আমাদেরকে পড়তে হবে, যে কোনটাকে কি নাম দেয়, কেন বলে, আর কোন জায়গায় কি বলে। দ্যাটস ইট, ওকে? চলো সবার প্রথমে কি বলেছে, কার্স্ট ভূমিরূপ সমূহ। কার্স্ট কি? কার্স্ট হলো একটি জার্মান শব্দ, ঠিক আছে? ভূমিরূপ বিদ্যায় কার্স্ট হলো সেই সমস্ত ভূখণ্ড যেখানে জলের দ্রবণের ক্রিয়া, অর্থাৎ জলে ঘুলে গিয়ে, ঠিক আছে, ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠীয় শিলা দ্রবীভূত হয়, মানে ঘুলে যায়, এবং শিলার রাসায়নিক ও ভৌত ধর্মের পরিবর্তন ঘটে, সেই সঙ্গে বৈশিষ্ট্যপূর্ণ ভূমির উপর জল নির্গম প্রণালী গঠিত হয়। অর্থাৎ কার্স্ট হলো এমন একটি ভূমিরূপ যেখানে বিভিন্ন ভূমি জলের সাথে মিশ্রিত হয়ে গুলে যায়, গুলে গিয়ে বিভিন্ন রকম ভূমিরূপ গঠন করে, এটাই হলো কার্স্ট ভূমিরূপ। দ্যাটস ইট, ওকে? পৃথিবীর উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল কোথায় কোথায় রয়েছে? দেখো পৃথিবীর অধিকাংশ কার্স্ট ভূমিরূপ দেখা যায় কোথায় কোথায়? তিয়ান কেং, এটি স্বর্গীয় গর্ত নামে পরিচিত। এটা পৃথিবীর বৃহত্তম শৃঙ্খল। কোনটা? তিয়ান কেন হলো পৃথিবীর বৃহত্তম শৃঙ্খল, এটা স্বর্গীয় গর্ত নামে পরিচিত। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? পেনের কালি আমাকে চেঞ্জ করতে হবে, জাস্ট 1 মিনিট, ওকে? ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন ভারতের কার্স্ট অঞ্চল, ভারতে কোথায় কোথায় কার্স্ট ভূমিরূপ দেখা যায়? বিন্ধ্য পার্বত্য এলাকায় দেখা যায়, হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়, পূর্ব হিমালয় অর্থাৎ চেরাপুঞ্জি এলাকায় দেখা যায়। চেরাপুঞ্জি কি? চেরাপুঞ্জি তোমরা খুব ভালোভাবে জানো, এখানে কিন্তু বছরের সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়, ঠিক আছে? ভারতের সবচেয়ে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কিন্তু চেরাপুঞ্জি, ঠিক আছে? মেঘালয়, দেরাদুনে নিকটবর্তী স্থানে যেমন তপকেশ্বর, ছত্তিশগড়ে, অন্ধ্রপ্রদেশে আরাকু ভ্যালি, এইসব জায়গায় কিন্তু আমাদের এইসব মানে ভারতের, ঠিক আছে, এইসব জায়গায় আমাদের কি হয়? কার্স্ট ভূমিরূপ দেখা যায়। আর পৃথিবীর বিভিন্ন অঞ্চল, দেশের বিভিন্ন জায়গায় দেখা যায়, ওর মধ্যে তিয়ান কেন কিন্তু সবচেয়ে প্রমুখ, ঠিক আছে? চলো কার্স্ট ভূমিরূপের প্রয়োজনীয় শর্তসমূহ, অর্থাৎ কোন কোন এমন কন্ডিশন হতে হবে তাহলে কার্স্ট ভূমিরূপ গঠিত হবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল দ্রাব্য শিলার অবস্থান, অর্থাৎ আমি আগেই বললাম যে কঠিন শিলা হলে কিন্তু কার্স্ট ভূমিরূপ গঠন হবে না। কখন হবে? যখন সেখানে দ্রবীভূত শিলা থাকবে, অর্থাৎ চুনাপাথর মিশ্রিত শিলা বা ল্যাটেরাইট মৃত্তিকা শিলা, যে জায়গায় আমাদের মাটিগুলো যেটা আমাদের কি জলের সাথে গুলতে পারবে, যে ধরনের মাটি মূলত, ঠিক আছে, সেটাই জায়গায় কার্স্ট ভূমিরূপ গঠিত হবে। এটা না হলে হবেই না। বৃষ্টিপাতের পরিমাণ অবশ্যই, যদি চুনাপাথর থাকলো ওর উপরে বৃষ্টি না পড়লো, জল পড়লোই না, তো গুলবে কি করে শিলা? তো অবশ্যই বৃষ্টিপাত দরকার, ঠিক আছে? দেন সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, অবশ্যই সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচুতে হতে হবে, ঠিক আছে? কেন উঁচুতে হতে হবে? কারণ যখন ভৌমজল উপর থেকে নামবে, তো এটা সাধারণত উঁচু এলাকাগুলো এরকম যদি গুফা নাই থাকে, ঠিক আছে, তাহলে কার্স্ট ভূমিরূপগুলো গঠন কোথায় হবে? ঠিক আছে, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, কিছু কিছু অঞ্চল রয়েছে যেটা পাহাড় না হলেও কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ভূমিরূপগুলো গঠন হয়, যেমন এভাবে গর্ত সৃষ্টি হয়ে যায়, যেটা আমি দেখালাম, ঠিক আছে? এটা নর্মাল ভূমিরূপও গঠিত হতে পারে, নর্মাল যে প্লেন ভূমিরূপ আছে সেখানেও গঠিত হতে পারে, কিন্তু কন্ডিশন আরেকটা মিলতে হবে যে সেখানে দ্রাব্যশিলার অবস্থান রয়েছে কিনা। যদি দ্রাব্যশিলার অবস্থান থাকে কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উঁচু না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ভূমিরূপটা গঠিত হতে পারে, ঠিক আছে? চলো এবার আমরা দেখে নেব কার্স্ট ভূমিরূপ। কার্স্ট ভূমিরূপকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হয়ে গেল পৃষ্ঠীয় ভূমিরূপ, একটা হয়ে গেল আমাদের ভূগর্ভে গঠিত কার্স্ট ভূমিরূপ। পৃষ্ঠীয় ভূমিরূপ, ভূগর্ভে গঠিত কার্স্ট ভূমিরূপ। পৃষ্ঠীয় ভূমিরূপ কোনটা? যেটা আমি বললাম যে মানে ভূপৃষ্ঠের উপরে গঠিত, যেমন গুফার এটা দেখালাম তেমন, ঠিক আছে? দেন ভূগর্ভে গঠিত কার্স্ট ভূমিরূপ কোনটা? যেমন আমি দেখালাম বিভিন্ন রকম শৃঙ্খল, এই যে মাটির নিচে এভাবে ভূগর্ভে তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা মাটির উপরে এভাবে জল আসে, ঠিক আছে? তো এভাবে
জলের ফলে গুলে গিয়ে এখানে গর্ত হচ্ছে, এটা মাটির নিচেও ধরতে পারি আমরা, ঠিক আছে, কেন কি এই সিঙ্কহোলটা আমাদের মাটির নিচে চলে গেছে এইভাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা মাটির নিচের ভূমিরূপ এটা বলতে পারি। তো পৃষ্ঠীয় ভূমিরূপ, পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে যেসব ভূমিরূপগুলো গঠিত হবে কার্স্ট অঞ্চলের, ঠিক আছে, সেগুলো কি কি রয়েছে? টেরা রোজা, ল্যাপিস বা কারেন্ট, ল্যাপিস বা কারেন্ট একই জিনিস, ঠিক আছে, গ্রাইক ও ক্লিন্ট, গ্রাইক আলাদা, ক্লিন্ট আলাদা, ঠিক আছে, সিঙ্কহোল দেন ডোলাইন। আমরা এখনই দেখলাম পৃথিবীর বৃহত্তম সিঙ্কহোল কি, ঠিক আছে, সেটা কিন্তু মাথায় রাখবা। দেন ভূগর্ভের নিচে মানে মাটির নিচে কি কি হবে? ভূগর্ভে অর্থাৎ মাটির নিচে, ওকে। ক্ষয়জাত ভূমিরূপ, ক্ষয়ের কারণে হতে পারে গুহা ও ভূগর্ভর হতে পারে, সঞ্চয়জাত ভূমিরূপ হতে পারে, স্ট্যালাকটাইট হতে পারে, স্ট্যালাগমাইট হতে পারে, ঠিক আছে। আমি আগেই বলে দিলাম স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট কি, পাহাড়ের গুফার মধ্যে যেগুলো এইভাবে ঝুলছে সেগুলো স্ট্যালাকটাইট, ঝুলার পর যেগুলো নিচে জমা হচ্ছে, জমা হয়ে এভাবে ভূমিরূপ তৈরি হচ্ছে, সেটা স্ট্যালাগমাইট, ঠিক আছে। এই দুটো তো আমাদের এমনি কমপ্লিট হয়ে গেল এখানে। চলো আরো ডিটেলে একটু পড়ে নেবো, ওকে, ছবি শুদ্ধ। চলো এবার পৃষ্ঠীয় ভূমিরূপ কি বলেছে? টেরা রোসা। টেরা রোসা কি জিনিস? ভূপৃষ্ঠে ও উপপৃষ্ঠীয় কার্বন ডাই অক্সাইড মিশ্রিত জল বিশুদ্ধ চুনা পাথরের মধ্যে দিয়ে, ঠিক আছে, প্রবাহিত হলে দ্রবণ প্রক্রিয়ায় চুনাপাথর দ্রবীভূত হয়ে অপসারিত হয়, তখন ভূপৃষ্ঠে অদ্রবণীয় লৌহযোগ্য সঞ্চিত হয়। সাধারণত আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মাটির মতো কাদাময় যে লাল মাটির সৃষ্টি হয় তাকে টেরা রোসা বলে। অর্থাৎ মুদ্রা কথা হলো যে চুনাপাথর মিশ্রিত যে ভূমিটা রয়েছে সেটা ক্ষয়ে যায় এবং ল্যাটেরাইট যে মৃত্তিকা রয়েছে লাল মাটিটা সেটা সেখানে বেঁচে থেকে যায়। তো এই ধরনের লাল যে মাটিযুক্ত যে ভূমিরূপটা রয়েছে তাকে বলবো আমরা টেরা রোসা, ঠিক আছে। টেরা রোসা কেন? টেরা শব্দের অর্থ মৃত্তিকা, রোসা শব্দের অর্থ লাল, ঠিক আছে। তো লাল যে মৃত্তিকাটা বেঁচে থাকবে সেই লাল মৃত্তিকাটাকেই বলবো আমরা টেরা রোসা, ঠিক আছে। দেন ল্যাপিস বা কারেন্ট কি জিনিস? এখানে দেখতে পাচ্ছ কি বলছে? অধিক ঢাল বিশিষ্ট চুনাপাথর, যেখানে ঢাল থাকবে এইভাবে, ঠিক আছে, এখানে কিন্তু এইভাবে ঢাল রয়েছে, দেখো তোমরা ধ্যান দিয়ে, ঠিক আছে, ঢাল রয়েছে। অধিক ঢাল বিশিষ্ট চুনাপাথর অঞ্চলে শিলাপৃষ্ঠে যদি দ্রবণ কার্যের ফলে অসংখ্য অগভীর, ঠিক আছে, এটা গভীর না কিন্তু অগভীর মানে গর্ত কম হবে, ওকে, ও রৈখিক খাদের সৃষ্টি হয়। রৈখিক মানে এভাবে রৈখিক খাদের সৃষ্টি হবে, মানে লম্বা লম্বা খাদের সৃষ্টি হবে, ঠিক আছে, এবং সমান্তরালে বিন্যস্ত খাদগুলি তীক্ষ্ণ শীর্ষদ্বার দ্বারা এভাবে কি হবে? মাথাটা এভাবে চোখা থাকবে, তীক্ষ্ণ থাকবে, শীর্ষদ্বার দ্বারা পৃথকভাবে অবস্থান করে, মানে এভাবে আলাদা 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 করে লাইন লাইন করে অবস্থান করবে, ঠিক আছে, সমান্তরালে বিন্যস্ত বলেছে, ওকে। তাহলে এ জাতীয় দ্রবণ খাদ বিশিষ্ট ভূমিরূপকে ফরাসি ভাষায় ল্যাপিস ও জার্মান ভাষায় কারেন্ট বলে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, ল্যাপিস আর কারেন্ট একই জিনিস, কিন্তু ফরাসি ভাষায় একে কি বলা হবে? একে বলা হবে ল্যাপিস, আর জার্মান ভাষায় একই জিনিসকে কি বলা হবে? কারেন্ট, ঠিক আছে। তো ল্যাপিস আর কারেন্ট একই জিনিস। চলো ঠিক আছে, নেক্সট দেখবো আমরা কি কি ভূমিরূপ হয়। গ্রাইক ও ক্লিন্ট। গ্রাইক আর ক্লিন্ট কি জিনিস? ঠিক আছে, এইভাবে যখন কোনো চুনাপাথর মিশ্রিত অঞ্চলে এইভাবে লম্বা লম্বা, ঠিক আছে, তখন কি হলো? তখন মানে ভূমির মধ্যে লম্বা লম্বা হচ্ছে, এখন খাড়া খাড়া লম্বা লম্বা হবে। চুনাপাথর মিশ্রিত অঞ্চলগুলো এগুলো জায়গায় মনে করো চুনাপাথর মাটি ছিল, এটা আমরা ক্ষয়ে চলে গেছে, ঠিক আছে, যার ফলে এভাবে গর্ত সৃষ্টি হয়েছে। তো যেগুলো উপরে এভাবে দাঁড়িয়ে থাকবে, এগুলো দাঁড়িয়ে থাকবে, এগুলোকে বলবে ক্লিন্ট। আর যে গর্তগুলো আছে এই গর্তগুলোকে বলা হবে গ্রাইক, ঠিক আছে। তাহলে কি বলেছে? দ্রবণ কার্যের ফলে অনাবৃত চুনাপাথর দারুণ বা সিন্ধুল সন্ধিস্থল, দারুণ মানে ফেটে যাওয়া, ঠিক আছে, সন্ধিস্থল কিংবা শিলার সম্ভেদ। তোমরা এই জায়গায় শুধু এইভাবে লিখবা, দ্রবণ কার্যের ফলে অনাবৃত চুনাপাথরের দারুণ, ঠিক আছে, বরাবর রৈখিক গভীর ও দীর্ঘ দ্রবণ গর্ত সৃষ্টি হয়। দ্রবণ গর্ত গুলে গিয়ে যে গর্তগুলো সৃষ্টি হচ্ছে এদের গ্রাইক বলে, ঠিক আছে। অর্থাৎ এই গর্তগুলোকে কি বলে? গ্রাইক বলে। এবার গ্রাইক জালিকার মতো পরস্পর সমকোণে বিস্তৃত হয়। গ্রাইকের মধ্যবর্তী প্রায় সমান্তরাল আয়তাকার উঁচু শিলাখণ্ডকে ক্লিন্ট বলে। সিম্পল ভাষা মনে করো আমার এটা ভূমিরূপ রয়েছে, ঠিক আছে, ভূমিরূপ রয়েছে। এবার এখানে এটা মনে করো আমার পাহাড় ছিল, ঠিক আছে, এটা আমাদের ভূমিরূপটা, এইভাবে পাহাড় ছিল, আমি সিম্পলি বোঝাচ্ছি, ঠিক আছে। এবার এখানে এমন চুনা পাথর ছিল, এখানে এমন পাথর ছিল যেটা আমাদের মধ্যে চুনা পাথর ছিল, তো এটা আমাদের ক্ষয়ে চলে গেল, ক্ষয়ে আমাদের কি হলো? চলে গেল, ঠিক আছে। এবার এখানেও মনে করো চুনা পাথর ছিল, এটা সমান তো হবে না, একটু উঁচু নিচু হবে, ঠিক আছে, জাস্ট 1 মিনিট, ওকে, এভাবে, ঠিক আছে, এভাবে চলে গেল। তো এবার যখন আমাদের এরকম ভূমিরূপ সৃষ্টি হলো, তো আমাদের যে কি বলবো, যে এই যে গর্তগুলো সৃষ্টি হলো, গর্তগুলো চুনাপাথর মিশ্রিত, এগুলো ক্ষয়ে চলে গেল, তো এই গর্তগুলোকে আমরা বলছি গ্রাইক। আর এর গর্তের ফলে বাই ডিফল্ট যেহেতু গর্ত হলো, তো এইভাবে শিলাস্তর তো দাঁড়িয়ে থাকবেই মাঝখানে, যেগুলো ক্ষয় হয়নি, তো এগুলোকে অবশ্যই গ্রাইক বলবো। আর যেগুলো দাঁড়িয়ে থাকে গেলো সেটাকে আমরা কি বলবো? ক্লিন্ট বলবো, ঠিক আছে। তো গ্রাইক আর ক্লিন্ট সিম্পল জিনিস। আর কেন ক্ষয়ে গেল? যেখানে চুনাপাথর মিশ্রিত পাথর ছিল বা এমন শিলা যেটা দ্রবীভূত হয়ে যায় জলে, সেটা চলে গেল, কিন্তু যেটা দ্রবীভূত হয়নি কঠিন শিলাটা, সেটা দাঁড়িয়ে থেকে গেল, ঠিক আছে। চলো এবার হলো সিঙ্কহোল কি জিনিস? কার্স্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ফানেল আকৃতির অবনত, ঠিক আছে, কি বলছে? কার্স্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ফানেল আকৃতির অবনত স্থানকে সিঙ্কহোল বলে। এর গভীরতা কয়েক সেমি থেকে 30 মিটার বা তারও বেশি এবং ক্ষেত্রফল কয়েক বর্গ মিটার থেকে কয়েকশো মিটার
কয়েকশো বর্গমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ এমন সিঙ্কহোল যেটার মানে কি বলবো আয়তন কত হতে পারে 30 মিটার বা তারও বেশি এবং ক্ষেত্রফল কয়েক বর্গ মিটার পর্যন্ত বা কয়েকশো বর্গমিটার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, কার্স্ট অঞ্চলে ফানেল আকৃতির, ঠিক আছে, এই যে ফানেল আকৃতি অর্থাৎ এখানে যদি ইমেজটা থাকে তাহলে আমি দেখাই। ঠিক আছে, ওকে, তো এই যে এই ধরনের, ঠিক আছে, এই ধরনের ফানেল আকৃতির যেগুলো ভূমিরূপ তৈরি হবে সেগুলোই, কিন্তু এবার এর আয়তন 30 থেকে কয়েকশো বর্গমিটার পর্যন্ত হতে পারে। তো ডোলাইন কি জিনিস? ডোলাইন হলো কার্স্ট অঞ্চলে ভূপৃষ্ঠীয় শিলাস্তরে দ্রবীভূত হয়ে ডোলাইন সৃষ্টি করে। সিম্পলি এভাবে একটা গর্ত যদি হয় যেটা আমাদের ডোলাইন হলো। তাহলে স্যার ডোলাইন আর একটু আগেই যে বললেন আমাদের সিঙ্কহোল আর ডোলাইনের মধ্যে পার্থক্য কি? দেখো, ডোলাইন আর সিঙ্কহোলের মধ্যে একটা সিম্পল পার্থক্য আছে। সিঙ্কহোল যা আছে, সিঙ্কহোল কিন্তু আমাদের এভাবে কিন্তু অনেক বড় গর্ত হতে পারে, ঠিক আছে, অনেক বড় নিচু গর্ত হতে পারে, কিন্তু এখানে কি বলেছে ডোলাইন এর ঢাল 20 থেকে 30 ডিগ্রি হবে, ঠিক আছে, আর গুহার ছাদ ক্রমান্বয়ে ধসে গিয়ে ধস ডোলাইন সৃষ্টি হয়। অর্থাৎ যদি ডোলাইন গুহার ছাদ থেকে হয় তাহলে এটাকে ধস ডোলাইন বলবো, ঠিক আছে। তো ধস ডোলাইন কি জিনিস দেখে নিলাম। অ্যান্ড যদি বলে যে খালি ডোলাইন কি জিনিস, তো ডোলাইন হলো এভাবে গর্ত পুকুরের মতো, ঠিক আছে, কিন্তু সিঙ্কহোল হলো এমন যেটা অনেক গভীর হবে ভূমিরূপের মধ্যে, এটাকে আমরা সিঙ্কহোল বলবো, ঠিক আছে। এখানে অনেকটা গভীর হবে এবং যে এর যে আয়তন রয়েছে কয়েকশো বর্গমিটার পর্যন্ত হতে পারে, তখন আমরা এটাকে বলবো সিঙ্কহোল। আমরা একটু আগেই দেখলাম পৃথিবীর বৃহত্তম সিঙ্কহোল কি, যদি মনে থাকে নামটা কমেন্ট সেকশনে লিখে জানাবা, তাহলে আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু বলে দেবো না, কমেন্ট সেকশনে লিখে জানো। চলো তো স্টুডেন্ট, এতদূর পর্যন্ত তোমাকে যদি ভিডিওটা ইন্টারেস্টিং মনে হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়ে দিও, তাহলে এই ধরনের আরো ক্লাসেস কিন্তু আমি ইউটিউবে ফ্রি অফকোর্স তোমাদের জন্য নিয়ে আসবো। তো অবশ্যই সবাই মোর লিখে লাভ রিয়াক্টটা দিয়ে দিও। তো স্টুডেন্ট, আমরা দেখে নিলাম ভূপৃষ্ঠে কি কি ধরনের ভূমিরূপ গঠিত হতে পারে, যেগুলো দিলাম মূলত সেগুলোই করতে হবে। এক দুটো এমন ছোট ছোট রয়েছে যেগুলো অত ইম্পর্টেন্ট না, তাই আমি সেগুলো দিইনি, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা দেখবো আমাদের ভূগর্ভে অর্থাৎ ভূমিরূপ মানে ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ ভূগর্ভে, ঠিক আছে, কি কি ধরনের কাজ ভূমিরূপ গঠিত। একটা হলো গুহা ও গহ্বর, ঠিক আছে, অর্থাৎ কি বলেছে ভূ অভ্যন্তরের স্বাভাবিক শূন্যস্থান গুহা নামে পরিচিত, মানে ন্যাচারাল যেইগুলো আমাদের থাকে গুফা, সেগুলোকে আমরা কি বলি, গুফা বলি, ঠিক আছে। দেন কার্স্ট অঞ্চলে দ্রবীভূত শিলার সন্ধিস্থল বা অনুশ্রাবণ বিন্দুতে অ্যাসিড মিশ্রিত জল প্রথমে প্রবেশ করে, অর্থাৎ উপর থেকে অ্যাসিড মিশ্রিত জল আমাদের কি করলো, নিচে প্রবেশ করলো। অ্যান্ড ক্রমান্বয়ে দ্রবণ প্রক্রিয়ায় গুহা তৈরি হয় এবং ধীরে ধীরে কি হয় যে এই জায়গাটা গলে গিয়ে, এই জায়গায় যেহেতু আমাদের চুনাপাথর মিশ্রিত ছিল বা এমন শিলা ছিল যেটা দ্রবীভূত হয়ে যায়, তো এই জায়গাটা গলে গিয়ে এখানে আমাদের কি হয়, গুফা তৈরি হয়। অর্থাৎ ন্যাচুরালি যেটা গুফা তৈরি হয় এটা কিন্তু সেই গুফাটা না, এখানে কি হয় পাথরটা গলে গিয়ে কিন্তু বা শিলাস্তরটা গলে গিয়ে একটা গুফা তৈরি হয়েছে, সেই জন্য এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো একটা গুহা বা ভূগর্ভ। কিন্তু কি এটা অবশ্যই কার্স্ট ভূমিরূপে হবে আর অবশ্যই আমাদের ভূগর্ভের মানে নিচে ভৌম জলের দ্বারা তৈরি হবে, অর্থাৎ যে জলটা আমাদের পড়ছে সেখানে শিলাস্তর ক্ষয়ে গিয়ে হবে, ঠিক আছে। কি বলেছে, শিলাস্তরের অনুপ্রবেশের বিন্দু ও পরিশ্রবণ বিন্দু পর্যন্ত এই গুহা জলপ্রবাহের নল রূপে কাজ করে, ঠিক আছে। গুহা আকারে অনেক বড় হলে তাকে ভূগর্ভ বলা হয়। অর্থাৎ কি বলেছে, এই যে গুফা ও আমাদের এটা গুফা হবে, ওকে, গুফার ভূগর্ভ একই জিনিস, কিন্তু যখন এটা ছোট আকৃতি থাকবে তখন এটাকে আমরা গুফা বলবো, কিন্তু এটাই যখন একটু বড় আকৃতির হয়ে যাবে তখন আমরা এটা কি বলবো, ভূগর্ভ বলবো, ঠিক আছে। দেন আমরা দেখবো নেক্সট আমাদের সঞ্চয়জাত ভূমিরূপ। গুহার মধ্যে আবহবিকার জনিত সঞ্চয় পরিবহনের জন্য কর্করীয় অধঃক্ষেপণের সঞ্চয় থেকে ভূমিরূপ গঠিত হয়। অর্থাৎ এই যে বিভিন্ন রকম যে আমাদের ভূমিরূপগুলো নিচে জমা হবে এগুলোকে আমরা কি বলবো, আমাদের সঞ্চয়জাত ভূমিরূপ বলবো। তো সঞ্চয়জাত ভূমিরূপটা জেনারেলি অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোমাদের জন্য অবশ্যই স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট দুটো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি বলেছে, স্ট্যালাকটাইট কি জিনিস, গুহার ছাদ থেকে দ্রবীভূত চুনাপাথর মিশ্রিত ঘন গাঢ় ফোঁটা রূপে মেঝেতে পড়ার আগেই বাষ্পীভূত হয়ে ক্যালসিয়াম কার্বনেটের, এই দেখো ধ্যান দিয়ে, ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয় দণ্ডের আকারে ঝুলতে থাকে গাছের ঝুড়ির মতো। এই রূপ দণ্ডকে স্ট্যালাকটাইট বলা হয়। আমি আগেই ক্লেম করে দিলাম, এটা তোমাদেরকে বলে দিয়েছি যে স্ট্যালাকটাইট কি জিনিস, আর স্ট্যালাগমাইট কি জিনিস হবে তোমরা অলরেডি জানো, যে এটা যখন জমবে নিচে জমে নিচে থেকে যখন এইভাবে হবে, ঠিক আছে, তখন তাকে কি বলবে, স্ট্যালাগমাইট। তাহলে কি বলেছে, গুহার ছাদ থেকে ঝরে পড়া চূর্ণের ফোঁটা একটু একটু করে মেঝেতে জমে গিয়ে মোটা স্তম্ভের আকারে উপরের দিকে ক্রমশ বাড়তে থাকে। কি হয়, ধীরে ধীরে এভাবে উপরের দিকে বাড়তে থাকে, ঠিক আছে। এরূপ স্তম্ভকে আমরা কি বলবো, স্ট্যালাগমাইট বলবো, ঠিক আছে। বিহারের সারগামের কাছে গুপ্তেশ্বর গহ্বরে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের আদর্শ উদাহরণ রয়েছে। কোথায় রয়েছে, বিহারের সাসারামের কাছে গুপ্তেশ্বর গহ্বরে। তাহলে বলতে পারে পরীক্ষায় যে বিহারের কাছে গুপ্তেশ্বর গহ্বর যে রয়েছে সেটা কিসের উদাহরণ, তো সেটা স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইটের উদাহরণ। মনে রাখবা যেখানে স্ট্যালাকটাইট থাকবে সেখানে স্ট্যালাগমাইট ও থাকবে, ঠিক আছে। অর্থাৎ যখন আমরা চূর্ণ মিশ্রিত জল উপর থেকে এভাবে পড়বে তো সেটা নিচে গিয়ে জমাও হবে, যার ফলে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটও কিন্তু আমাদের থাকবেই। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, এখানে তোমাদের এই পড়াটা নাই, ঠিক আছে,
কিন্তু এরকম আরেক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় যেটা উপর থেকে নামে তো ঠিকই, ঠিক আছে, এবার নামতে নামতে নিচে জমা হয়। তো অনেক সময় এভাবে নিচে জমা হতে হতে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কিন্তু মিলিত হয়ে যায়, ঠিক আছে। তো মিলিত হয়ে আরেক ধরনের একটা ভূমিরূপ তৈরি হয়, ঠিক আছে। এইটারও ভূমিরূপ কিন্তু আমাদের কাস্ট অঞ্চলেই তৈরি হয়, কিন্তু এটা তোমাদের সিলেবাসে দেওয়া নেই। যদি তোমার মনে হয় যে এই জিনিসটা তোমাকে জানা উচিত, তাহলে অবশ্যই গুগল করে দেখো, আমি এটার নামটা বললাম না, ঠিক আছে। কেন কেন কি তোমাদের মধ্যে কিউরিওসিটি থাকা উচিত। স্ট্যালাকটাইট মাইট তো বুঝলাম, কিন্তু স্ট্যালাকটাইট মিলে গিয়ে যে ভূমিরূপটা তৈরি হয় তাকে কি বলে দেখি আমি যে কতজন তোমরা এটা কমেন্টে জানাতে পারো আমাকে, ঠিক আছে, যে এই ভূমিরূপটাকে কি বলবে। ওকে, যদি তোমরা এটা করতে পারো দেন ভাববো যে ইয়েস ইউ আর রিয়েলি কিউরিয়াস স্টুডেন্ট, ঠিক আছে। স্টুডেন্ট, আশা করি আজকের ক্লাসটা খুবই ভালো লাগলো তোমাদেরকে। যদি জেনুইনলি ইন্টারেস্টিং মনে হয়ে থাকে এবং এমন আরো ক্লাস পেতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং এই ধরনের ক্লাস ইন্টারেস্টিং ভাবে কিন্তু আমি আমাদের অনলাইন ক্লাসে করাই, যেটা এতটা সবচেয়ে কঠিন থেকে কঠিন টপিকও কিন্তু আমি জলের মতো সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিই। এই ধরনের ক্লাস মাত্র 249 এত প্রিমিয়াম ক্লাস তুমি পেয়ে যাবে একবার পেমেন্ট করে। সম্পূর্ণ সেমিস্টারে একবার 249 পেমেন্ট করে সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস পেয়ে যাবে। যদি জয়েন হতে চাও, লিঙ্ক পিন কমেন্টে ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখানে একবার ক্লিক করে দেখে নাও হাউ টু জয়েন বলে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে সেখানে বুঝতে পারবা কিভাবে আমাদের জয়েন করতে হবে। অবশ্যই সাফল্য অ্যাপে জয়েন করতে হবে। অ্যান্ড তুমি যদি একবার জয়েন করো, প্রত্যেকটা ক্লাস এমনই ইন্টারেস্টিং ভাবে কিন্তু আমি তোমাদেরকে সেখানে করাচ্ছি। অবশ্যই চান্সটা মিস করবে না, যাও এখনই জয়েন হয়ে যাও। আর অবশ্যই তোমাদের থার্ড সেমিস্টারে 100% মার্কসের গ্যারান্টি কিন্তু আমাদের শুধু ক্লাস না, এই ধরনের ক্লাসের সাথে সাথে প্রপার পরিমাণে লাইভ ক্লাসে প্র্যাকটিস করানো হবে। তোমাদেরকে প্রপার হ্যান্ড রিটেন ইন দ্য সেন্স এক্সপার্ট নোট দেওয়া হবে, যেটা আমি নিজে ক্রাফট করবো, ঠিক আছে, অর্থাৎ নিজে বানাবো। তো অবশ্যই তোমরা অনলাইন ক্লাসে এখনই জয়েন করো এই ধরনের ক্লাস করার জন্য। যাও এখনই, লিঙ্ক পিন কমেন্ট আর ডেসক্রিপশন দুই জায়গায় দিয়ে দিলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।